হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো রোজা রেখে আসলে সবার সকালে ব্যস্ততা না থাকলেও আমার কিন্তু দিন রাত বলে সময় নেই, সব সময় ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই একদম চলে আসছি বাইরে রান্নাঘরে, এক পাতিল আরারুট জাল করে ঠান্ডা হতে রেখে দিলাম। যেহেতু গরম পড়ে গেছে, এটা ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে। তারপরে এই যে রাত্রে এখানে বসে বসে সেলাই করেছি বেডে। তো এটা মনে হয় শেষ রাতে করেছিলাম। রাত 1:10 পর্যন্ত কাজ করেছি, তারাবির নামাজ পড়ে উঠছি 11টায়, তখন থেকে বসে 1:10 পর্যন্ত সেলাই করে তারপরে ঘুমিয়েছিলাম। তারপরে আবার 4টায় উঠে তাহাজ্জুদ পড়ে সেহরি খেয়ে তারপরে একটা ছোট বাচ্চার জামা আঁকাতে দিয়েছিল, সেটা কিছুটা আঁকিয়ে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছি। তো প্রতিদিনই কিন্তু এভাবে রাত জেগে কাজ করতে হচ্ছে, আর দিনের বেলা তো একদম সময়ই পাই না। তো সকালে যে ওড়নাগুলো ছিল সেগুলো পাইপিং করেছি। তো এইগুলো গতদিন ওয়াশ করেছিলাম, সেগুলো রেখেছি, ভাঁজ করব, সময় পাইনি। তো আজকে আবার যেগুলো ওয়াশ করব সেগুলোর জন্যই কিন্তু সকালে আরারুট জাল করে ঠান্ডা হতে দিয়েছি। তো এই ফাঁকে আমি ঘরবাড়ি একটু গুছিয়ে নিচ্ছি। তো এগুলো ভাঁজ করে একটা ব্যাগে রাখবো। তারপরে আজকে যেগুলো আবার ধোবো ওইগুলো শুকালে একবারে লন্ড্রিতে দিব। যখন থেকে আসলে কাজ শুরু করেছি তখন থেকে এই একইভাবে চলছে আমার জীবন। ঈদ বলি আর রোজা বলি আর এমনি নর্মাল দিনই বলি, কাজ ছাড়া কিন্তু একদমই কোনো উপায় নেই। তবে কাজকে সহজ করার জন্য কিছু উপায় তো ফলো করতে হয়। যখন যেমন পরিস্থিতি তখন সেভাবে চলার চেষ্টা করি, তাহলে কাজগুলো একটু সুবিধা মতো করতে পারি। যেমন আমি আগেই জানতাম যে রোজার মধ্যে আমার প্রোডাক্ট ডেলিভারি করতে আমার 10-12 রোজা চলে যাবে, সেই জন্য বেশ কিছু কাজ রোজার আগে গিয়ে রেখেছি যাতে খুব বেশি পরিশ্রম না হয়। যেমন ইফতারিতে এখন খুব একটা ঝামেলা হয় না, যদিও খুব একটা ভাজা পোড়া করি না। তো এই যে এই জামাটা কিন্তু আমি সেহরি খেয়ে তারপরে বসে বসে আঁকিয়েছি। তারপরে আবার যখন আজান দিয়েছে নামাজ পড়ে আর মনে হয়নি যে গুছিয়ে রাখি, তখন শরীর অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল, যার কোনোভাবে রেখে ঘুমিয়ে গেছি। তো এখন এগুলো গুছিয়ে নিব। তারপরে আমি অফ ক্যামেরাতেই একদম ভালো করে ঘর ঝাড়ু দিয়ে তারপরে রান্নাবান্নার কাজে যাব। তো এভাবে কিন্তু সকালে 1-1.5 ঘন্টা কাজ করলে মোটামুটি ঘরবাড়ি গোছানো হয়ে যায়। আর এখন যেহেতু আমার প্রোডাক্ট ডেলিভারির সময় প্রতিনিয়তই কাজ করতে হচ্ছে, তাই কখন কোথায় কোন কাজ করে রাখি আসলে সেটা ঠিক নেই। সকাল হলেই কিন্তু সব আবার গুছিয়ে রাখি। তারপরে দেখা যায় সারাদিনে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ বসে, কখনো মেশিনে বসে কাজ করছি, তো কখনো হাতের কাজ করছি, তো কখনো আঁকাচ্ছি। এইভাবে কিন্তু কাজ চলতেছে। কাজ যেহেতু একটা চলমান প্রক্রিয়া, মানুষ যতদিন বেঁচে থাকবে মানুষকে কাজ করতে হবে, কাজ করার কোনো বিকল্প নেই। মানুষ যত পরিশ্রম করবে ততই সফলতা অর্জন করবে। আমি কিন্তু অফ ক্যামেরাতে জামা কাপড় ধুয়ে অ্যারারুট দিয়ে আপুর ছাদে শুকাতে দিয়ে আসছি। তারপরে বাসায় এসে একটু পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য। তারপরে এখানে আমি এখন মাংসটা ধুয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে তারপরে আমি শিলপাটায় মশলা বেটে মাটির চুলায় রান্না করব। যেহেতু মাটির চুলায় সকালে আরারুট জাল করেছি, ওখানে বেশ কিছু খড়ি রেডি করা আছে, তাই ভাবলাম আর মাংস মাটির চুলায় রান্না করলেই বেশি ভালো লাগে, আমি সবসময় চেষ্টা করি। তো আজকে যেহেতু খাবার দুপুরবেলা তো তাড়াহুড়া নেই, সেই জন্য ভাবলাম যে একটু ধীরে সুস্থে মাটির চুলাতেই রান্না করি। যদি দুপুরে খাবার হতো তাহলে আর মাটির চুলায় রান্না করতে যেতাম না, কারণ আমি যখন মাংস ধুই তখনই দুপুরের আজান পড়ে যায় আর কি। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে গোসল করে নামাজ পড়ে তারপরে চুলায় রান্না বসাবো। তো এখানে আমি পাটাটা একটু উপরে উঠিয়ে নিয়েছি, বাটতে সুবিধা হবে। আর এখানে আমি গরম মশলা শিলপাটায় বেটে দিব, আদা আর রসুন আর পেঁয়াজ আর কিছু গরম মশলা গোটা দিব আর কি, আস্ত, আর কিছু বেটে দিব। এভাবেই আমি রান্না করি, আমার কাছে ভালো লাগে। তো রান্নার পদ্ধতি কিন্তু এক একজন এক একভাবে রান্না করে। রান্নার প্রসেস করতে করতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আসলে যেটা বলছিলাম যে পরিশ্রম করলে আপনি একসময় না একসময় সফলতা অর্জন করতে পারবেন। এখন আপনি কতটুকু সফল হতে চান সেটা নির্ভর করবে কিন্তু আপনার সেই পরিশ্রমের উপরেই। আপনি যদি একটা সময় মনে করেন যে না, এখন আমি যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ, আমার আর প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে আবার নিচের দিকে নামতে শুরু করবেন। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে অবস্থানে আছেন তার চাইতে ভালো করার জন্য। কে কি ভাবলো, কে কি বললো, এরকম চিন্তাভাবনা থেকে কিন্তু কখনোই আমরা উন্নতি করতে পারবো না। আমাদের নিজেকে সবার থেকে আলাদা করে পরিশ্রম করেই কিন্তু এগিয়ে যেতে হবে। তবে সবসময় চাওয়া থাকবে যে আল্লাহ যেন হালাল পথে হালাল রিজিকের ব্যবস্থা করে। অন্যায় পথে অনেক টাকা পয়সা কখনোই চায় না। রোজা রেখেও আসলে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে আর রাত জেগে কাজ করতে হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাজ করতে ভালো লাগে, কাজের মধ্যেই থাকতে ভালো লাগে। আমি কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে একদমই টের পাচ্ছি না, এতটাই ব্যস্ত। যদি অলস সময় কাটাতাম তাহলে হয়তো মোবাইল ধরে বসে থাকতাম, তখন দেখা যেত যে ক্ষুধা লাগতো, ভালো লাগতো না। বেশি অলস থাকলে কিন্তু শরীরও বেশি খারাপ লাগতো। আর এখন যেহেতু অনেক বেশি কাজের মধ্যে আছি, অনেক বেশি পেরেশানিতে আছি, এখন কিন্তু মনেই হচ্ছে না যে রোজা আছি বা এত বেশি পরিশ্রম করছি, সময় কিন্তু চলে যাচ্ছে। তবে আমি নিয়ম মতো কাজ করার চেষ্টা করি। এলোমেলোভাবে কাজ করতে আমার কখনোই ভালো লাগে না। তো এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এখন কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে আবার আসছি। তো এখানে আমি দুধটা আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। একটা পুডিং বসাবো। আমি ইফতারিতে অনেক বেশি হাবিজাবি একসাথে করি না, একসাথে অনেক ভাজা পোড়া করি না, অল্প কিছু আর কি ভাজা পোড়া করি, আর সাথে একটা মিষ্টি ডেজার্ট আইটেম রাখার চেষ্টা করি ঠান্ডা ঠান্ডা, যাতে খেতে ভালো লাগে। অনেক বেশি ঠান্ডাও না, যেহেতু এখন এই যে সিজন চেঞ্জের সময়, এমনিতেই সবার কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে আমার গলা কিন্তু অলরেডি বসে গেছে, যেহেতু পানির কাজ বেশি করতেছি। তো ভয়েসের অবস্থা আসলে খুবই খারাপ, কতবার যে ভয়েস কেটে কেটে দিচ্ছি ঠান্ডা লাগার কারণে, সেটা আর বলার অপেক্ষা থাকে না। তো এখানে আমি যেই পাতিলে দুধ জাল করে রেখেছিলাম সেটাতেই 4টা ডিম দিয়ে দিলাম। এখানে আধা কেজি দুধ ছিল আর একটু চিনি দিয়েছি, যেহেতু চিনি একটু ক্যারামেল করেও দিয়েছি। আর অফ ক্যামেরাতে একটু ব্রেড ক্রাম্ব ছিল, সেটা দিয়ে দিয়েছি এখানে। তো এখন বিট করে আমি যেখানে ক্যারামেল করে রেখেছিলাম সেখানে ঢেলে রাইস কুকারে পানি দিয়ে ওখানে গ্যাসের চুলায় বসে দেব অল্প আছে, তাহলে এটা হতে থাকবে আর আমি ওদিক থেকে মাটির চুলায় গিয়ে রান্না করতে পারবো আর কি। তো এইভাবে যখন অনেক কাজের তাড়া থাকে তখন কিন্তু একটু বুদ্ধি করে যদি কাজ করা যায়, দেখবেন সব কাজে কিন্তু আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। মেন জিনিস যেটা হচ্ছে সেটা আপনাকে কাজে ফোকাস করতে হবে। আপনি কাজ করতেছেন, কাজ করতে চান, কাজ করতে হবে, এই জিনিসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি সবই করতে পারবেন। তো ওইটা তো হতে মিনিমাম 30 মিনিট লাগবে। আমি ওইটা গ্যাসের চুলায় অল্প আছে বসিয়ে দিয়ে এখানে চলে আসছি। তো আমি মাটির চুলায় রান্না করার জন্য কড়াই আর একটা পাতিল আলাদা করে রেখেছি। তো সেই কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে এখানে নিয়ে আসছি, কারণ সবসময় তো মাটির চুলায় রান্না করা হয় না, ধুয়ে রাখলেও দেখা যায় যে নোংরা হয়ে যায়। তো এখানে আমি একটা সিমেন্টের চুলা কিনবো, কিন্তু চুলা পাচ্ছি না আসলে। একটু সুন্দর শেপের, সুন্দর একটু ছোটোখাটো দেখে চুলা কিনবো, যার কারণে একটু খুঁজতেছি। হাতের কাছে পেলে কিনে নিয়ে আসবো। এই চুলাটা ভেঙে গিয়েছে আর চুলাটা অনেক বড়, আগুন বেশি লাগে। আর সিমেন্টের চুলাগুলোতে কিন্তু অল্প খড়িতেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যাই হোক, হাতের কাছে পেলে সেটাও কিনে ফেলবো। তো এখানে আমাদের খড়ি কিন্তু আমি খুব একটা কিনি না বলতে বাসায় পার হওয়ার পর খড়ি আমি কিনিই নাই। এগুলো হচ্ছে আমার বিভিন্ন চালা দেওয়া হয়, গাছের জন্য বেড়া দেওয়া হয়, সেগুলোই যখন নষ্ট হয়ে যায় সেগুলোই আমি রেখে দিই খড়ি হিসাবে, সেগুলো ব্যবহার করি। আর এই যে চিপস, চকলেট, বিভিন্ন ধরনের কার্টুন থাকে, এগুলো চালানোর জন্য রেখে দিই জড়ো করে। কোনোটাই আসলে ফেলনা জিনিস না, সবে কিন্তু প্রয়োজন। যত্ন করলে রত্ন মিলে কথা আছে। তো ফেলে দিলেই আবর্জনা, আর পুড়ে ফেললেই কিন্তু এটা যেমন নষ্ট হয়ে যায়, আমার কাজও হয়ে যায়।
আর আজকের ব্লগটা একটু বড় হয়েছে, আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যেই দেওয়ার, এটা 12 মিনিট প্লাস হয়ে গেছে। আসলে একটু টেনেও দিয়েছি, কিন্তু খুব বেশি কাট করলে আসলে ব্লগের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আসলে চুলায় জাল ধরে দিয়ে বসে বসে কি করব, তাই ভাবলাম শুধু মাংস দিয়ে ভাত খেতে তো ভালো লাগবে না, একটা ভাজি কিছু করি। তো তখন মনে হলো যে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা ভাজি করি। এই ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে, কাঁচা টমেটো একটু টক টক লাগে, যেমন পুঁই ফল যেটা ভাজি করলে যেমন লাগে এটাও কিন্তু ভাজি করলে এরকম লাগে। তো কয়েকটা টমেটো ছিঁড়ে নিলাম, গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ পারবো, তো ওখানে ঝাল করব, আর পাশাপাশি কিন্তু আমি ভাজিটা কেটে ফেলতে পারবো। আর তারাবির নামাজটা আমি খুব ধীরে সুস্থে পড়ার চেষ্টা করি। একদম ইফতারের পর বেশ কিছুটা সময় আমি রেস্ট নেই, তারপরে দেখা যায় 1 কাপ চা খেয়ে একদম মানসিকভাবে শারীরিকভাবে ফিট হয়ে তারপরে নামাজে দাঁড়াই। আর প্রত্যেক 4 রাকাত পর পর একটু তাসবিহ তেলাওয়াত করে একটু সময় নিয়ে পড়ি। তারাবি অর্থই কিন্তু বিশ্রাম করে করে নামাজ পড়া। তো একদম 20 রাকাত নামাজ খুব তাড়াহুড়া করে পড়ে শেষ করে ফেললাম, বিষয়টা এরকম না, একটু সময় নিয়ে ধীরে সুস্থে মনোযোগ দিয়ে পড়া উচিত। তো আমি সেটা চেষ্টা করি। তো তারপরে কিন্তু আমি ঘুমিয়ে যাই না, তখনও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয়, কিছু না কিছু কাজ করে দেখা যায় যে রাতে 1টা 2টার দিকে ঘুমাই, তারপরে আবার 4টায় উঠতে হয়। তো 1 ঘন্টা ঘুমালেও কিন্তু শরীর একটু ভালো লাগে, যার কারণে ঘুমাই। আবার অনেক সময় 12টার দিকে ঘুমালে পরে যে 4টার দিকে উঠি, তখন সেহরি খেয়ে আর ঘুমানো হয় না, কাজ করে আর কি চলে। তো এটা গত বছর আমি একদিনও সেহরি খেয়ে ঘুমাইনি, প্রত্যেকটা রোজাতে আমার কাজ করতে হয়েছে। তো এটা আসলে প্রতিবারই হয়, এরকম কাজের চাপ থাকে। তো আমি এই যে আসরের নামাজ পড়ে আপুর ছাদে আসছি কাপড়গুলো তুলতে, আমার রান্না কিন্তু শেষ। এখন গিয়ে আসরের নামাজ পড়ব, তারপরে ইফতারির ভাজাভুজি যেটুকু আছে সেটা শেষ করব। তো আপুর ছাদে আসলে আমার খুবই ভালো লাগে। আমার ভাগ্নির এত এত ফুলের গাছ, আর এই যে এই পাশে বড়ই কিন্তু একদম শেষের দিকে, বড়ই সব নেমে একদম শুকানো হচ্ছে আচার করার জন্য। এই বড়ইটা খুবই ভালো, একদম টকও না আবার খুব বেশি মিষ্টিও না, একটু বালুবালি খেতে ভালো লাগে। তো আজকে আর ইফতারির অংশ আপনাদের সাথে শেয়ার করিনি, এমনিতে ব্লগ অনেক বড় হয়ে গেছে। এগুলো ভাজ করে লন্ড্রিতে দিয়ে দেব, আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।